জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। রাজধানীতে বিএনপির তারুণ্যের সমাবেশে যোগ দিতে ঢল নেমেছে নেতাকর্মীর। নয়াপল্টন ছাড়াও কাকরাইল, আরামবাগ সহ আশপাশের এলাকায় ছড়িয়েছে জনস্রোত। এ নিয়ে আরও জানাতে নয়াপল্টন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। এছাড়া কাকরাইল মোড়ে আছেন সহকর্মী ফরহাদ বিন নূর। শুরুতেই যাচ্ছি ফরহাদের কাছে। ফরহাদ, আমাদেরকে একটু জানাবেন যে জনস্রোত কতদূর পর্যন্ত ছড়িয়েছে, সমাবেশ থেকে কি কি প্রত্যাশা করছেন নেতাকর্মীরা? আজকে যে তারুণ্যের যে সমাবেশ, সেই তারুণ্যের সমাবেশে কিন্তু এই মুহূর্তেও কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু আমরা দেখছি যে নেতাকর্মীরা একদমই তাদের জায়গা ছাড়ছেন না এবং বৃষ্টিকে উপেক্ষা করে তারা আজকের এই সমাবেশকে সফল করতে তারা কিন্তু, আমরা যদি একটু দেখাই, আমরা এই মুহূর্তে নাইটিঙ্গেল মোড়ে রয়েছে এবং কাকরাইল মোড়ের যে জায়গাটা, এখানে কিন্তু আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, নিশ্চয়ই দেখতে পাবেন যে এখানে একদম নেতাকর্মীরা, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং যে ছাত্রদল রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা তাদের যে সমাবেশ সেটিকে বাস্তবায়ন করার জন্য শেষ পর্যন্ত থাকবেন এবং তারা বলছেন যে তাদের যে নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি যে আজকে এই সিলেট, ময়মনসিংহ, ঢাকা এবং যে ফরিদপুর বিভাগের যে যারা রয়েছেন তাদেরকে কি বার্তা দেন, সেই বার্তাটি শোনার জন্যই কিন্তু আজকে তারা এখানে অবস্থান করছেন এবং তারা বলছেন যে আগামীতে কিভাবে করে বাংলাদেশ এবং তাদের দলকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই প্রত্যাশা কিন্তু তারা এখানে করছেন। তাদের নেতার কাছ থেকে তেমন দিক নির্দেশনা নিয়েই তারা ফিরবেন। এবং আরেকটি বিষয় বলতে হয়, আমরা দেখছিলাম যে এখানে বিএনপির সিনিয়র নেতারা কিন্তু বক্তব্য রাখছিলেন এবং সিনিয়র নেতারা বক্তব্যে তারা তাদের যে বক্তব্যটি রাখছেন তারা বলছেন যে এই যে তারুণ্যের সমাবেশ, সেখান থেকে তারা বার্তা দিতে চাচ্ছেন দেশবাসীকে এবং যে অন্তর্বর্তী সরকার রয়েছে সেই সরকারকে। এখানে তারা বলছেন যে 5 আগস্টের পরে যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে তাদের অন্যতম প্রধান কাজই হচ্ছে দেশে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন দ্রুত দেয়া এবং এটাই হচ্ছে সবচেয়ে জরুরি এবং সবচেয়ে প্রয়োজনীয় একটি সংস্কার বলে তারা কিন্তু মনে করছেন। শুধু বিএনপির সিনিয়র নেতাদের বক্তব্য নিয়ে আমরা এর আগে দেখেছি ছাত্রদলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং যুবদলের নেতৃবৃন্দ, তারা কিন্তু বক্তব্য দিচ্ছেন, তাদেরও কিন্তু একই বার্তা, তারাও নির্বাচনের কথাটিকে বলছেন এবং বিগত আওয়ামী লীগ সরকার যে ফ্যাসিস্ট কায়েম করেছিল সেই ফ্যাসিস্টের কথা তারা বলছেন এবং 5 আগস্ট এবং জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান করেছে এই ছাত্র জনতা, সেই ছাত্র জনতাকে আবারও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হচ্ছে এবং দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, দেশের যে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্যে, দেশের ভূখণ্ডে অখণ্ডতা রক্ষার জন্যে যা যা করণীয় প্রয়োজন সেটি এই তরুণদেরকেই করতে হবে বলেই কিন্তু এই আজকের এই সমাবেশ থেকে বক্তারা কিন্তু বলছেন। এবং আমরা যারা সাধারণ যে সব বিভিন্ন তৃণমূলের যে নেতাকর্মীরা এখানে অংশ নিয়েছেন, আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে এই সমাবেশ থেকে তারা মূলত বিএনপির যে ভাইস চেয়ারম্যান তারেক রহমান, তাদের নেতা, তাদের কাছ থেকে আগামীর দেশ গড়ার জন্য তারা কিভাবে করে দিক নির্দেশনা নেবেন সেটি শোনার জন্যই কিন্তু তারা এখানে অপেক্ষা করছেন। এবং আরেকটি কথা আমি একটু বলে রাখতে চাই যে এই যে আজকের যে 4টি বিভাগের যে এই যে সমাবেশ, আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি এবং সকাল থেকেই দেখেছি ছোট ছোট বড় সব ধরনের মিছিল নিয়ে ওয়ার্ড, ইউনিয়ন, জেলা, উপজেলা এবং পর্যায়ের যেসব নেতাকর্মীরা রয়েছেন তৃণমূলের, বিএনপির, তারা কিন্তু এখানে ছোট বড় মিছিল নিয়ে তারা এই বিএনপির সমাবেশস্থলে আসতে শুরু করেন এবং আমরা দেখেছি যত সময় গড়িয়েছে ততই কিন্তু এই সমাবেশে লোকজন কিন্তু এই সমাবেশ কিন্তু মানুষে লোকারণ্য কিন্তু এখানে হয়ে গেছে। এবং এখন আমরা যে চিত্রটি দেখছি, বিশেষ করে দুপুরের পর থেকেই কিন্তু 2টার দিকে একদম সব জায়গায় কিন্তু মানুষ ভরে গেছে এবং বিএনপি নেতাকর্মীরা, আমরা যদি একটু বলি যে
মতিঝিল আরামবাগ হয়ে যে বিএনপির যে কার্যালয় নয়াপল্টনের সামনের অংশে, এবং এখন যে আমরা যে চিত্রটি দেখাচ্ছি সেটি হচ্ছে নাইটিঙ্গেল মোড় থেকে কাকরাইল মোড় যে জায়গাটি রয়েছে, এই পুরো জায়গাটি জুড়ে কিন্তু আমরা দেখছি যে বিএনপির নেতাকর্মীদের অবস্থান, এবং তারা স্লোগান দিচ্ছেন, তারা তাদের দলের পক্ষে স্লোগান দিচ্ছেন এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য স্লোগান দিচ্ছেন, এবং তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে কি করে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করা যায় সেই স্লোগানে কিন্তু তাদের কণ্ঠে উচ্চারিত হচ্ছে, আমরা কিন্তু সেটাই দেখছি। এবং আরেকটি বিষয় একটু বলতে হয় যে এই যে একটু আগেও কিন্তু এখানে বেশ বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিকে উপেক্ষা করে নেতাকর্মীরা কিন্তু আমরা দেখেছি যে বৃষ্টিকে উপেক্ষা করেও তারা তাদের জায়গা ছাড়েনি, এবং যারা যেখানে আছে তারা সেখানেই থেকে এই বৃষ্টিকে উপেক্ষা করে এই সমাবেশকে সফল করতে তারা এখানে রয়েছেন। এবং আরেকটি বিষয় একটু বলতে হয় যে তাদের যে নেতা, বিএনপির নেতা তারেক রহমান এর বক্তব্য শোনার জন্য কিন্তু এখনো অধীর আগ্রহে অপেক্ষা করছেন এখানে বিএনপির নেতাকর্মীরা। এবং আমরা দেখছি যে আমরা যে জায়গাটিতে রয়েছে এখানে চতুর্পাশে কিন্তু নেতাকর্মীরা রয়েছেন এবং প্রত্যেকে স্লোগান দিচ্ছেন যে তারা বিএনপির নেতা তারেক রহমান যে বক্তব্য দিবেন সেই বক্তব্যের আলোকে তারা তাদের দল এবং দেশকে গড়তে চান। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। আমরা যাচ্ছি আমাদের এই সমাবেশের অপর পাশে রয়েছেন আমাদের সহকর্মী সিফাত শাহরিয়া, তার কাছে বিস্তারিত জানবো। সিফাত, সেখানে এখন পর্যন্ত কোন কোন নেতা কথা বলেছেন এবং তারা কি বক্তব্য দিচ্ছেন? তারেক রহমান কখন কথা বলতে পারেন? আমরা একেবারে যে মঞ্চ তৈরি করা হয়েছে তার সামনে রয়েছি এবং জানেন বৃষ্টিতে আমরাও ভিজেছি, এখানে যারা নেতাকর্মী রয়েছেন তারাও ভিজেছে। তবে ভিজার পরও এখানে কিন্তু এখনো স্লোগান চলছে। একেবারে শেষ মুহূর্তে আমরা যেটি দেখছি স্থায়ী কমিটির সদস্যরা একে একে এখানে কথা বলেছেন। একবার শেষ পর্যায়ে স্থায়ী কমিটির আর একজন মোশাররফ হোসেন তিনি কথা বলছেন, তারপরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কথা বলবেন। আমরা যেটি দেখছি ছাত্র দলের যে নেতাকর্মীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতাকর্মীরা এখানে এসে মিছিল করছে এবং তারা সাম্য হত্যার বিচারের দাবি এখান থেকে জানাচ্ছেন। এবং আজকে সেই সকাল থেকেই আমরা যেটি দেখেছি দলে দলে নেতাকর্মীরা এসে এখানে যুক্ত হয়েছেন এবং স্থায়ী কমিটির সদস্যরা যেটি কিছুক্ষণ আগে কথা বলেছেন তারা যেটি বলেছেন, যদি নির্বাচনকে পেছানোর জন্য কোনো পায়তারা করা হয় এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিলম্বিত করা হয় সেক্ষেত্রে তরুণরাই তাকে বাধা দিবে এবং তরুণরাই সেটিকে রুখে দিবে। তরুণদের শক্তিতে তরুণরাই ভ্যানগার্ড হবে বলছেন বিএনপির। এবং আমরা যেটি দেখছি এই মুহূর্তে নেতাকর্মীরা বৃষ্টিতে ভিজে কাক ভেজা হয়ে যাওয়ার পরও কিন্তু এখানে যে স্লোগান মিছিল সেটি কিন্তু জারি রেখেছে। এখানে স্থায়ী কমিটির সদস্যরা কথা বলেছেন, তারা যেটি বলছেন যে আগামী যে নির্বাচন সেই নির্বাচনে তরুণদের যে অংশীদারিত্ব সেটি সবচেয়ে বেশি থাকবে এবং তরুণদের সামনে থেকে নেতৃত্ব দেবে। এবং সেই সাথে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেহেতু অনুপস্থিত, অন্যান্য স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারা কথা বলছেন। সালাউদ্দিন আহমেদ যেটি বলেছেন যে সুকৌশলী দলগুলোর মধ্যে ঐক্যের ফাটল ধরানো হচ্ছে এবং ফ্যাসিবাদ বিরোধী যে দলগুলো রয়েছে তাদের নিজেদের মধ্যে যাতে ঐক্য বজায় রাখে এবং তারা ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র যাতে মোকাবেলা করে তার জন্য তিনি আহ্বান করেছেন এবং ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে শক্তিতে রূপান্তর করার জন্য সালাউদ্দিন আহমেদ আহ্বান জানিয়েছেন এবং তরুণদের প্রতিধ্বনি সারা বাংলাদেশে যাতে হয় সেজন্য তারা আহ্বান জানিয়েছেন। এবং সেই সাথে আমির খসরু মাহমুদ চৌধুরী কথা বলেছেন, তিনি যেটি বলছেন যে সংস্কারের নামে যাতে নির্বাচনকে পেছানো না হয়, সেই সাথে তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকারের বিচার করবে সে তার উপরে তাদের ভরসা নেই। তারা বলছেন বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত, তারা সবচেয়ে বেশি ভুক্তভোগী, সেক্ষেত্রে তারাই বিচার করবে এবং তাদেরকে সে বিচারের যে সুযোগটা সেটি যাতে নির্বাচনের মাধ্যমে দ্রুত করে
দেওয়া হয়। এবং সেটা মির্জা আব্বাস কথা বলেছেন, মির্জা আব্বাস যেটি বলেছেন যে দেশপ্রেমিক মানুষের মধ্যে ভীতির একটি সঞ্চার হয়েছে। গত 9 মাসে যে সংস্কার সেটি কোনো দৃশ্যমান হয়নি। তারা যেটি বলছেন যে আরো 9 বছর সংস্কার হবে না, এমন অনেক বক্তব্য তারা বলছেন। তারা যেটি বলছেন যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকারি একটি গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে, সেক্ষেত্রে বিএনপি সেটি যেহেতু তারা আগেও দেশ পরিচালনা করেছে, তাদেরকে যদি জনসমর্থন দেয় সেক্ষেত্রে তারা আবারও ক্ষমতায় এসে তরুণদের নেতৃত্বে, তরুণদেরকে সামনে রেখে তারাই ভ্যানগার্ড হবে এবং আগামীর বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য তারা ঐক্যবদ্ধভাবে সকল ফ্যাসিবাদ মোকাবেলার জন্য এখান থেকে আহ্বান জানিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলবেন। তিনি কি দিক নির্দেশনা দেন সেটির দিকে তরুণরা তাকিয়ে আছে। তো এবং মোশাররফ হোসেন তিনি কথা বলছেন এবং আমরা তা না হলে সংস্কার এবং মামলা এই দুটি বিষয়কে নির্বাচনের সাথে তুলনা করার কোনো অর্থ হয় না। আমরা এই কথা বলেছি, এই 3টি বিষয় আলাদা আলাদা বিষয়। আমরা বিএনপি সবচাইতে আগে দেশে সংস্কার চেয়েছি। আমাদের নেত্রী 2030 ভিশন ঘোষণা করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই 19 দফা কর্মসূচি জিয়া রহমানের এবং খালেদা জিয়ার ভিশন 2030 এবং বর্তমান প্রেক্ষাপটে তিনি 31 দফা সংস্কার কর্মসূচি দিয়েছেন এই জাতির সামনে। অর্থাৎ আমরা বিএনপি সর্বাগ্রে সংস্কার সম্বন্ধে চিন্তা করেছি, জনগণের সামনে উপস্থাপন করেছি। তাই আমরা সংস্কার চাই, কিন্তু সকল সংস্কার কিন্তু এক কথায় করা যাবে না, এটা চলমান বিষয়। সংস্কারের ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করতে বলেছি। আমরা প্রস্তাব দিয়েছি, আমাদের 31 দফা আমরা সেখানে উপস্থাপন করেছি। আমরা চাই নির্বাচন সংক্রান্ত সংস্কার অতি দ্রুত শেষ করে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হোক। তাহলে বর্তমানে যে ষড়যন্ত্র চলছে তা এই জনগণই এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে পারবে। নির্বাচন ঘোষণা হলে এই দেশে নির্বাচন মুখী হয়ে যাবে জনগণ, রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হয়ে যাবে। এই সকল ষড়যন্ত্রকে জনগণই মোকাবেলা করতে হবে। আর মামলার সম্বন্ধে ছিল সৃষ্টি করা হয়, মামলা তো বাংলাদেশ জাতীয়তাবাদী নেতার কর্মীরা সবচেয়ে বেশি মামলায় নির্যাতিত। আমরা তো মামলা আরো জোরদারভাবে এই মামলা পরিচালনা হোক এবং বিচার হোক, এটা আমরা চাই। এই বিচারের দুদকের অবৈধ সম্পদ অর্জনের মামলা থেকে খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। দীর্ঘ 17 বছর পর 6 মে দেশে ফিরে 3 বছরের সাজা খালাস চেয়ে আপিল করেন ডাক্তার জুবাইদা রহমান। ওই আপিলের উপর 2 কার্যদিবস শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ জুবাইদা রহমানকে খালাস দেন। মামলার অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারেক রহমানও 9 বছরের দণ্ড থেকে খালাস পেয়েছেন। রায়ে সন্তুষ্ট আসামি পক্ষ প্রতিক্রিয়ায় বলেন মামলাটি ছিল ভিত্তিহীন। আইনজীবীরা আরও বলেন 2007 সালে করা দুদকের মামলাটি আইনের সঠিক প্রক্রিয়ায় হয়নি, তাই সাজা বাতিল করেন হাইকোর্ট। এই রায়ের মধ্য দিয়ে সব মামলা থেকে সাজামুক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর রিট খারিজের বিরুদ্ধে আপিলের পরবর্তী শুনানি কাল। এ বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য শুনবেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বে 7 বিচারপতির আপিল বেঞ্চ আংশিক শুনানি করে পরবর্তী দিন ধার্য করেন। গত 27 মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সবশেষ নির্বাচনের ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন আদালত। 27 এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি 22 মে খারিজ করে দেয় হাইকোর্ট। ওই আদেশের বিরুদ্ধে আপিল করেন রিটকারী।
আপিল শুনানিতে আইনজীবী বলেন, ইশরাক হোসেন সাক্ষী, স্বাক্ষর, আবেদনের ধরনের সবকিছু পরিবর্তন করে জালিয়াতির আশ্রয় নিয়েছেন। মামলার তারিখও ভুল ছিল। পরে প্রধান বিচারপতি বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য শোনা প্রয়োজন। পরে শুনানির জন্য বৃহস্পতিবার দিন ঠিক করা হয়েছে। আদালত থেকে জানানো হলো বললো যে নির্বাচন কমিশন ভেরি ইম্পর্ট্যান্ট রোল। তারা স্বাধীন নির্বাচন কমিশন, সাংবিধানিকভাবে স্বাধীন, তারা সিদ্ধান্ত নিতে পারে, তাদের উপস্থিতি প্রয়োজন এই কোর্টে। সেই জন্য আগামীকাল এটা একজন করেছে, আগামীকাল মাননীয় আদালত সুপ্রিম কোর্ট আপিল ডিভিশন নির্বাচন কমিশন শুনবে এবং নির্বাচন কমিশন তো বক্তব্য আমরা দেখাচ্ছি, অপিনিয়ন দেখাচ্ছি, পাবলিকলি আসছে, তাদের বক্তব্য পেশ করবে। কালকে আবার শুনানি হবে। এটার লিগ্যাল পয়েন্ট অফ ভ্যালু হলো, আপনারা জানেন যে এই মামলাটি যিনি করেছেন তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং সচেতন নাগরিক হিসেবে করেছেন। তিনি মামলা করার আগে নির্বাচন কমিশনকে কিন্তু একটি নোটিশ ডিমান্ডিং জাস্টিস পাঠিয়েছিলেন। সেখানে 27 এপ্রিল 4:01 তাদেরকে ইমেল যুগে সেই নোটিশটি পাঠানো হয়। নোটিশে স্পষ্ট করে তাদের উপরে এই মামলাতে যে অনেক ফ্রড হয়েছে, অনেক ইলিগ্যালিটিস হয়েছে, সেগুলো উল্লেখ করে তারা কেন আপিল করবে না সে মর্মে তাদেরকে নির্দেশনা চেয়ে তাদেরকে কিন্তু সেই নোটিশটি প্রেরণ করা হয়েছিল। আপনারা জানেন যে বিকাল 4টায় এই নোটিশটি প্রেরণ করার পরে ওই দিনই গভীর রাতে রাত 10টায় তারা গেজেট নোটিফিকেশন তারা জারি করে। এজন্যই মহামান্য আপিল বিভাগ তাদের বক্তব্য শোনার জন্য, এই নির্বাচন কমিশনের বক্তব্য শোনার জন্য, তাদের অবস্থান ব্যাখ্যা করার জন্য তাদেরকে আগামীকালকে এই মামলায় হাজির থাকার আদেশ দিয়েছেন। কারামুক্ত হলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্ত হন তিনি। হাসপাতাল থেকে বের হয়ে শাহবাগে অংশ নেন নেতাকর্মীদের ডাকা শোকরানা সমাবেশে। দীর্ঘদিনের কারাভোগ ও নির্যাতনে অসুস্থ এটিএম আজহার নেতাকর্মীদের কাছে পেয়ে আপ্লুত হয়ে পড়েন। নেতাকর্মীদের উদ্দেশ্যে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, রায়ের মাধ্যমে আদালত ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে। এ সময় জুলাই বিপ্লবীদের ধন্যবাদ জানান তিনি। জামায়াতের নেতাদের অন্যায়ভাবে হত্যা করা হয়েছে মন্তব্য করে এটিএম আজহার বলেন, বিচারের নামে জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছেন জাতীয় নেতারা। হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সবাইকেই আইনের আওতায় আনার দাবিও জানান তিনি। দলের আমির বলেন, নিরপরাধ হওয়া সত্ত্বেও বিশেষ উদ্দেশ্য নিয়ে তাদের হত্যা করা হয়েছে। শোকরানা সমাবেশ শেষে দলীয় নেতাকর্মীদের সংবর্ধনায় অংশ নিতে মগবাজারে যান জামায়াতের সাবেক এই শীর্ষ নেতা। এ সময় ছাদ খোলা গাড়িতে তিনি কর্মী সমর্থকদের সালাম নেন। পুরো পথে নেতাকর্মীরা সামিল ছিল। এতদিন ন্যায় বিচার ছিল না, আদালতকে ব্যবহার করা হয়েছে। এই জন্য আশা করি আমরা সামনের দিনগুলোতে আমাদের আদালত জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী তারা জনগণের ন্যায় বিচার যাতে পায় সেই ব্যবস্থায় তারা করবেন। যারা আমার নেতা ছিলেন সেই নেতাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে তাদেরকে। যারা এই হত্যাকাণ্ডের সাথে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে তাদেরকে বিচার করা হোক। দেশের 18 কোটি মুসলিম মানুষের সম্মিলিত চেষ্টায় সরকারের পতন হয়েছে। আমরা এই মূল ক্রেডিট আল্লাহ তাআলাকে দেই, আর জমিনের ক্রেডিট সমস্ত এদেশের জনগণকে আমরা দেওয়ার পক্ষে। আমরা এক থাকবো, জাতির প্রয়োজনে এক পথে হাঁটবো এবং জাতির প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাআল্লাহ এগিয়ে যাব। প্রত্যাহারের জন্য বিএনপি 16,000, জামায়াত 1200 ও হেফাজতে ইসলাম 44টি মামলার তালিকা দিয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দুপুরে ফেসবুক স্ট্যাটাসে তিনি একথা বলেন। মামলাগুলো দ্রুত প্রত্যাহারের কাজ চলমান আছে বলে জানান তিনি। রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার বিষয়ে বিলম্বের অভিযোগ করছে বিভিন্ন রাজনৈতিক দল। এই অভিযোগ সত্য নয় উল্লেখ করে এ ধরনের মামলা প্রত্যাহারের লক্ষ্যে আইন মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গেল বছরের 22 সেপ্টেম্বর থেকে কাজ করছে বলেও জানান তিনি। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের বিষয়ে কর্মচারীদের দাবি মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন ভূমি সচিব ASM সালেহ। দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, মন্ত্রিপরিষদ সচিব প্রধান উপদেষ্টাকে বিষয়টি জানানোর পর পরবর্তী সিদ্ধান্ত আসবে। চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরেই সচিবালয়ে বিক্ষোভ করে আসছে সরকারি কর্মচারীরা। সমস্যা সমাধানে মঙ্গলবার 4 সচিবের সঙ্গে বৈঠক করেন আন্দোলনকারীরা।
বুধবার ভূমি সচিব দাবি দাওয়া নিয়ে মন্ত্রিপরিষদের সঙ্গে বৈঠক করেন। এদিকে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত সচিবালয়ে প্রতিদিন সকাল 10টা থেকে 11টা পর্যন্ত শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। তবে দাপ্তরিক কার্যক্রম চলবে। প্রথম থেকে শেষ পর্যন্ত কি আলোচনা হয়েছে প্রত্যেকে আমরা সেটাই স্যারকে জানিয়েছি, যাতে স্যারের সুবিধা হয় মানে পরিবেশটা অ্যানালাইসিস করার জন্য। আইন হতেও সময় লাগে, বাতিল হতেও সময় লাগে, যতটুকু সময় এটা তো কাজের উপর নির্ভর করবে। এখনো দেখা যায় 10 দিতে বন্ধ হয়ে যাবে ঈদের জন্য, এটা তো এইভাবে বলা যাবে না। স্যার জানাবেন প্রধানমন্ত্রী আসলে, তখন এটা তুলবেন আর কি জিনিসটা। আগামী দিনগুলোতে আমাদের কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছি। সাথে সাথে আমরা এমার্জেন্সি সার্ভিসের বিষয়টি বিবেচনা করে আমরা সচিবালয়ে শুধুমাত্র প্রতিদিন সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ কর্মবিরতি চলতে থাকবে, অব্যাহত থাকবে। যারা বাজেটের সাথে সংশ্লিষ্ট এবং যারা হাসপাতালে রোগীদের পরিষেবা দিয়ে থাকেন সেই সকল কর্মচারী কর্মকর্তা ভাই বোনদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী যত কম সময়ে আপনারা কর্মবিরতি পালন করতে পারেন, আপনারা নিজেরা ইন্টারনাল ডিসিশন নিয়ে সেই বিষয়টি আপনারা করবেন। তবে আমার প্রস্তাব আধা ঘন্টার বেশি নয়। হাতিরঝিল থানার অস্ত্র মামলায় সুব্রত বাইন 8 দিন এবং মোল্লা মাসুদ সহ 3 জনকে 6 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসাইনের আদালত এই আদেশ দেন। এর আগে মামলা তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপপরিদর্শক রিয়াদ আহমেদ রিমান্ড চেয়ে আবেদন করেন। অপর আসামিরা হলেন আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ, আরাফাত ইবনে নাসির ওরফে শুটার আরাফাত ও SMAS শরীফ। রিমান্ড আবেদনে বলা হয় 2001 সালে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসামি সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদ সহ 23 জন শীর্ষ সন্ত্রাসীর নাম ঘোষণা করে এবং তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কারের ঘোষণা দেয়। তারা সন্ত্রাসী বাহিনী 7 স্টার গ্রুপ পরিচালনা করত। মঙ্গলবার 4 সন্ত্রাসীকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। বিএনপির 3টি সহযোগী সংগঠনের আয়োজনে আয়োজিত তারুণ্যের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। বহুল জনসংখ্যাকে যদি জনসম্পদে রূপান্তর করতে পারি, তাহলে এই জনসংখ্যাই হতে পারে দেশের উন্নয়নের সবচেয়ে বড় নিয়ামক। এবং তাই দেশের কর্মক্ষম জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে আমরা অগ্রাধিকার নির্ধারণ করেছি কয়েকটি। জনগণের জীবন মানের উন্নয়ন, নারী পুরুষ সবার জন্য নৈতিক মূল্যবোধ কর্মসূচি, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা, গ্রামীণ উন্নয়নে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ, দক্ষতা বাড়াতে ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচি চালু, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং জনশক্তি রফতানি, এমন কয়েকটি বিষয় অগ্রাধিকার তালিকায় রেখেই একটি জ্ঞান ভিত্তিক উন্নত এবং নিরাপদ মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে বিএনপি স্বল্প এবং দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়েছে, যার উপরে আমরা কাজ করছি। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশে প্রায় 4 কোটির মতন পরিবার রয়েছে। এই পরিবারগুলোর মধ্য থেকে প্রথম পর্যায়ে কম বেশি 50 লক্ষ গ্রামীণ দরিদ্র পরিবারের জন্য আমরা ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনা করছি। মা কিংবা স্ত্রী অর্থাৎ পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ডটিকে ইস্যু করা হবে। প্রান্তিক এই পরিবারগুলোকে প্রতি মাসে রাষ্ট্রীয়ভাবে আর্থিক কিংবা প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদানের আওতায় আনা হবে। আমরা আশা করি সময়ের সাথে এর মাধ্যমে পরিবার এবং সমাজে একদিকে
নারী অর্থনৈতিক ক্ষমতায়ন ঘটবে, অপরদিকে পরিবারগুলোর সামনে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে ওঠার সুযোগ তৈরি হবে। প্রিয় ভাই বোনেরা, কৃষকদের জন্য ফার্মার্স কার্ড চালু করার আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। একটি নীতিমালার আওতায় কৃষকদের নামে ইস্যু করতে হবে ফার্মার্স কার্ড। এই ফার্মার্স কার্ডে জমির পরিমাণ, দাগ নম্বর সহ প্রয়োজনীয় সব তথ্য থাকবে। কৃষক এবং কৃষি নির্ভর বাংলাদেশে কৃষি খাতে বর্তমানে শ্রমশক্তির পরিমাণ কম বেশি প্রায় 3.5 কোটির মতন। এদের মধ্যে যেমন বর্গাদার চাষি কিংবা ভূমিহীন কৃষক রয়েছেন, তেমনি অনেক কৃষকের নামে নির্দিষ্ট পরিমাণ কিছু জমিও রয়েছে। যেসব বর্গা চাষি কিংবা কৃষক তাদের নামে থাকা জমিতে বছরে একাধিক ফসল ফলাতে গিয়ে আর্থিক সংকটে পড়েন, এমন কৃষকদেরকে কমপক্ষে একটি ফলনের সম্পূর্ণ খরচ রাষ্ট্রীয়ভাবে দেওয়ার পরিকল্পনা আমরা করছি। উৎপাদনের জন্য ফার্মার্স কার্ডের মাধ্যমে এভাবেই সরকারি সহায়তা পেলে উৎপাদন যেমন একদিকে বাড়বে, তেমনি কোনো কৃষি জমি অনাবাদি থাকবে না এবং একই সাথে ভূমিহীন কৃষকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রিয় সমাবেশ, ব্যক্তি, পরিবার এবং দেশের উন্নয়নের জন্য অবশ্যই বেকারত্ব একটি বড় সমস্যা। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সরকার গঠন করার প্রথম দিন থেকেই বিভিন্ন সেক্টর ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা বাস্তবায়ন হবে। বিএনপির প্রথম এবং প্রধান অগ্রাধিকার হবে এটি। এই জন্য দেশে বিদেশে কর্মসংস্থান সৃষ্টির খাতগুলোকে চিহ্নিত করার কাজ এরই ভেতরে আমরা হাতে নিয়েছি। প্রিয় ভাই বোনেরা, বর্তমান বিশ্ব তথ্য প্রযুক্তির বিশ্ব। এই সময় বিশ্ব বাজারের সঙ্গে দক্ষতা এবং যোগ্যতার প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অবশ্যই তথ্য প্রযুক্তি এবং কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনের কোনোই বিকল্প নেই এবং সে কারণে আমরা একটি নির্দিষ্ট বয়স থেকে তরুণ প্রজন্মকে নৈতিক এবং কর্মমুখী শিক্ষায় প্রশিক্ষিত করে গড়ে তুলতে চাই। বিদ্যমান যে একাডেমিক সিলেবাস, এর পাশাপাশি স্কুল কলেজ পর্যায় থেকে আমরা আইসিটি এবং কারিগরি শিক্ষা প্রবর্তন করতে চাই। একই সাথে আমরা বর্তমানে মনে করি যে বর্তমানে স্পোর্টস এখন আর শুধু শারীরিক ব্যায়াম কিংবা বিনোদনের বিষয় নয়। সুতরাং এই স্পোর্টসকে একটি পেশা হিসাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ক্রীড়াকে আমরা শিক্ষা ক্যারিকুলামের অন্তর্ভুক্ত করতে চাই। প্রিয় উপস্থিতি, বর্তমান বিশ্বে সাফল্যের প্রতিযোগিতায় যদি টিকে থাকতে হয় তাহলে বহুমুখী প্রতিভার বিকাশ ঘটাতে হবে। শিক্ষার্থীদেরকে একদিকে ভাষা শেখা যেরকম জরুরি, বর্তমানে আমরা স্কুল কলেজে সাধারণত বাংলা ইংরেজি শেখার সুযোগ পাই, তবে এর পাশাপাশি আমরা যদি আরো কিছু ভাষা যেমন আরবি, ম্যান্ডারিন, জার্মান, ফ্রেঞ্চ সহ এই ধরনের বহুল প্রচলিত একটি তৃতীয় ভাষা এবং যদি সম্ভব হয় তাহলে চতুর্থ ভাষা হিসেবে আরেকটি ভাষা শিখাতে পারি, তাহলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বাংলাদেশের ভবিষ্যৎ সন্তানদের জন্য বিশ্ব বাজার উন্মুক্ত হয়ে পড়বে। একই সাথে প্রিয় উপস্থিতি, আগ্রহী যুবশক্তিকে যুব সম্পদে পরিণত করার জন্য সরকারি উদ্যোগে বিদেশি ভাষার উপরে 3 মাস থেকে 1 বছরের কোর্স আমরা চালু করতে চাই। দেশে যাতে বহু ভাষা শেখা যায় এজন্য আমরা বহু ভাষা শিক্ষক নিয়োগ করতে চাই, যার মাধ্যমে আমরা বেকার সমস্যারও অথবা কর্মসংস্থানেরও ব্যবস্থা করতে পারব। এর বাইরে সরকারি ব্যবস্থাপনায় আমরা প্লাম্বিং, ইলেকট্রিশিয়ান, মেকানিক্স, ডেন্টাল হাইজিনিস্ট কিংবা মেডিকেল টেকনিশিয়ানের মতন স্বল্পমেয়াদী ট্রেনিং কোর্সও করেও দক্ষ জনশক্তি গড়ে তোলার পরিকল্পনাগুলো হাতে নিয়েছি, যা এরই মধ্যে আমরা কাজগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছি ধীরে ধীরে। তরুণ প্রজন্মের প্রিয় ভাই বোনেরা,
আপনারা সবাই বিশ্বব্যাপী অনলাইন কেনাকাটা সম্পর্কে জানেন। অনলাইন ভিত্তিক জায়ান্ট প্রতিষ্ঠান আমাজন, ইবে কিংবা আলিবাবার মতন বিশ্ববিখ্যাত ই কমার্স প্ল্যাটফর্মের জন্য হাজারো পণ্যের চাহিদা রয়েছে। এইসব প্ল্যাটফর্মের সঙ্গে সংশ্লিষ্ট অনেকের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি। বিশ্ববিখ্যাত এই সকল ই কমার্স প্ল্যাটফর্মের চাহিদা অনুযায়ী আমাদের বাংলাদেশে অনেক পণ্য তৈরির সুযোগ রয়েছে। আমাজনের মতন বৈশ্বিক অনলাইন প্ল্যাটফর্মকে সামনে রেখে আমরা আমাদের দেশে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উৎপাদন বাড়ানোর সুযোগ গ্রহণ করতে পারি, সুযোগ আমরা তৈরি করতে পারি, সুযোগ আমরা নিতে পারি। বিশ্ববিখ্যাত ই কমার্স প্রতিষ্ঠানের চাহিদা মিটিয়ে কিভাবে বিশ্ববাজারে প্রবেশ করা যায়, এর জন্য এরই মধ্যে যারা এক্সপার্ট আছেন তাদের সাথে আমরা আমাদের টিম নিয়ে কাজ শুরু করেছি এরই ভিতরে। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের বহু তরুণ প্রজন্মের সদস্য অনলাইনে কাজ করেন কিংবা করছেন কিংবা করার ইচ্ছে রয়েছে। আপনাদের জন্য কর্মসংস্থান এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতেও আমাদের উদ্যোগ রয়েছে। আমি জানি শিক্ষিত তরুণ প্রজন্মের সামনে বর্তমানে ফ্রিল্যান্সিং একটি অত্যন্ত আকর্ষণীয় সেক্টর। দেশে এই মুহূর্তে প্রায় 10 লক্ষের মতন ফ্রিল্যান্সার আউটসোর্সিং এর মাধ্যমে $100 কোটি বেশি আয় করতে সক্ষম হচ্ছেন। আউটসোর্সিং এর সঙ্গে যুক্ত বেশ কিছু মানুষের সঙ্গে আমি কথা বলেছি। তারা জানিয়েছেন লেনদেনের জন্য বাংলাদেশে পেপাল, ওয়াইজ বা স্ট্রাইপের মতন আন্তর্জাতিক গেটওয়ে প্রতিষ্ঠান ব্যবহারের সুযোগ না থাকায় তাদের অর্জিত যে অর্থ সেটি দেশে আনা কষ্টকর হয়ে পড়ে। আমি মনে করি সবার আগে এই ধরনের যে সমস্যা, সেই সমস্যার সমাধান করা উচিত। প্রিয় উপস্থিতি, এই বিষয়টি নিয়ে আমি গত 1 দশক ধরে বেশ অনেকবার কথা বলে এসেছি। বিএনপি মনে করে প্রায়োরিটি বেসিসে দেশের আইটি এন্টারপ্রেনার, ই কমার্স সেক্টর এবং ফ্রিল্যান্সারদের সুবিধায় পেপালের মতন আন্তর্জাতিক গেটওয়ে প্রতিষ্ঠান সুবিধা বাস্তবায়ন করা উচিত। বাংলাদেশে পেপাল সুবিধা নিশ্চিত করা গেলে, যার লক্ষ্য আমাদের রয়েছে, তাহলে লক্ষ লক্ষ ফ্রিল্যান্সারদের কাজের সুযোগ বাড়ার পাশাপাশি দেশে রেমিটেন্সের পরিমাণও বাড়বে ইনশাল্লাহ। প্রিয় তরুণ প্রজন্মের ভাই ও বোনেরা, প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম। এই নীতির আলোকে দেশের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বিএনপির পরিকল্পনার আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। জনসচেতনার মাধ্যমে অনেক ধরনের রোগ থেকে নিজেদেরকে মুক্ত রাখা যায়। নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিএনপি 1 থেকে 3 বছরের স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে। এর একটি অংশ হিসাবে প্রতিটি গ্রামে আমরা হেলথ কেয়ার ওয়ার্কার নিয়োগ দেওয়ার পরিকল্পনা নিয়েছি। এই হেলথ কেয়ার ওয়ার্কারদের 80% হবেন নারী। অর্থাৎ সারা বাংলাদেশে যদি আমরা 1 লক্ষ হেলথ কেয়ার নিয়োগ করি, তাহলে তার মধ্যে 80 থেকে 85 হাজার নিয়োগ পাবেন এদেশের নারীরা, যার মাধ্যমে আমরা একটি বিশাল অংশের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারব। শুধু তাই নয়, এর পাশাপাশি জনগণের দোরগোড়ায় যাতে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া যায়, জনগণকে যাতে দ্রুত স্বাস্থ্যসেবা দেওয়া যায়, সেই জন্য সরকারি এবং প্রাইভেট যে সেক্টর আছে, কিভাবে দুটিকে একত্রিত করে আমরা স্বাস্থ্যসেবা গড়ে তুলতে পারি, সেটির বিষয়ে আমরা বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করছি, আমরা সেটির বিষয়ে কাজ করছি। প্রিয় ভাই বোনেরা, স্বাস্থ্য, পরিবেশ এবং জলবায়ুর পরিবর্তন, এই তিনটির একটি অপরটির উপর প্রভাব রয়েছে। সুতরাং খাল খনন এবং বৃক্ষরোপণের বিষয়টিও বিএনপির অগ্রাধিকার তালিকায় রয়েছে। সারা দেশে পরিকল্পিত উপায়ে বৃক্ষরোপণ করা গেলে জলবায়ুর নেতিবাচক প্রভাব থেকে মোকাবেলা করা সহজ হবে। প্রায় আমরা পত্রিকার পাতায় দেখি যে বাংলাদেশের, বিশেষ করে ঢাকা শহরের যে বাতাস, সেটি বিশ্বের মধ্যে সবচাইতে যে খারাপ শহরগুলো তার 1-2টির মধ্যেই উঠানামা করছে। এবং শুধু তাই নয়, বৃক্ষরোপণ সহ আরো কিছু
ক্লাইমেট পলিসি নির্ধারণের জন্য আমরা এরই ভিতরে কাজ শুরু করেছি বিশেষজ্ঞদেরকে সাথে নিয়ে। আমাদের লক্ষ্য থাকবে একটি নির্বাচিত সরকারের মেয়াদ যখন 5 বছর, 5 বছরের পরে 5 বছরের ভেতরে 25 থেকে প্রায় 30 কোটি বৃক্ষ রোপণ করা, এবং একই সাথে লক্ষ্য থাকবে সামগ্রিকভাবে দেশের যে তাপমাত্রা সেটি 2 থেকে চেষ্টা করা 3 ডিগ্রি পর্যন্ত কমিয়ে নিয়ে আসা। প্রিয় ভাই বোনেরা, গণতন্ত্র পুনঃপ্রবর্তন করে স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে উন্নয়ন উৎপাদনের রাজনীতি চালু করেছিলেন। মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া দেশে নারী শিক্ষার প্রসার ঘটিয়েছিলেন। দেশ এবং জনগণের উন্নয়নে বিশেষ করে তরুণ জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে সেজন্য বিএনপিও আগামী দিনের পরিকল্পনা গ্রহণ করছে। তরুণ প্রজন্মের প্রিয় ভাই বোনেরা, জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। তাই আমরা সরকারে না থাকলেও একটি দায়িত্বশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে তরুণ প্রজন্মের সামনে দেশ এবং জনগণের উন্নয়নে বিএনপির নেওয়া যে বিস্তারিত কর্ম পরিকল্পনা, তার কয়েকটি অগ্রাধিকার কর্মসূচি আজ সংক্ষেপে আপনাদের সামনে আমি তুলে ধরলাম। প্রিয় ভাই বোনেরা, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ইনশাআল্লাহ জনগণের রায় রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশ এবং জনগণের উন্নয়নে পর্যায়ক্রমিকভাবে দলের গৃহীত পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। তবে যে কোনো দলের তাদের কর্মসূচি বাস্তবায়ন করতে হলে দরকার একটি জবাবদিহিমূলক সরকার, দরকার একটি নির্বাচিত সরকার। তবে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই ভিতরে টালবাহানা শুরু হয়েছে বা চলছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। এরই ভিতরে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময় ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে। প্রিয় সমাবেশ, পলাতক স্বৈরাচারের সময় আমরা দেখেছি তারা কিভাবে আদালতকে অবজ্ঞা করেছে, আদালতের রায়কে অবজ্ঞা করেছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, পলাতক স্বৈরাচারের পরে যেই সরকারের কাছে দেশের মানুষ আশা করেছিল যে আইনের প্রতি সম্মান থাকবে, আমরা দেখেছি আদালতের রায়ের প্রতি সম্মান না দেখিয়ে যারা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব গ্রহণে বাধা সৃষ্টি করেছে, সেই স্বৈরাচারের সেই একই যে ঘটনা সেটির পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। প্রিয় সমাবেশ, আপনাদের কাছে আমার আজকে জিজ্ঞাসা, যারা আইনের প্রতি শ্রদ্ধা দেখায় না, যারা আদালতের নির্দেশকে অবজ্ঞা করে, তাদের কাছ থেকে আমরা কতটুকু সংস্কার আশা করতে পারি? প্রিয় সমাবেশ, আমি প্রায় একটি কথা বলি, পুঁথিগত সংস্কারের চেয়ে ব্যক্তি মানসিকতার সংস্কার অনেক বেশি জরুরি। নর্থ কোরিয়ার সংবিধানে লেখা রয়েছে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ নর্থ কোরিয়া। সুতরাং কি লেখা আছে তার চেয়েও বেশি যেটি জরুরি তা হলো মেনে চলা। ইশরাকের ক্ষমতা গ্রহণ বা ইশরাকের শপথ গ্রহণে বাধা সৃষ্টি করে আজ আমরা আবারও স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। প্রিয় তরুণ প্রজন্মের ভাই বোনেরা, নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান পুঁজি। তারুণ্যের সমাবেশে বক্তব্য রাখছিলেন বিএনপি চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। প্রথমবার চীনে আম রপ্তানি শুরু করলো বাংলাদেশ। এবছরের 100 টনের মধ্যে আজ প্রথম চালানে গেল 10 টন। উদ্বোধনী অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত বললেন, এই উদ্যোগ ঢাকা বেজিং সম্পর্ক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জানালেন, ভবিষ্যতে বাংলাদেশ থেকে কাঁঠাল ও পেয়ারা নেয়ার কথাও ভাবছে দেশটি।
অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার চীন সফরের ফল এই আম রপ্তানি। তিনি আরও বলেন, শুধু চীনেই নয়, সামনে জাপান ও ইউরোপেও আম রপ্তানির পরিকল্পনা চলছে। বাণিজ্য উপদেষ্টা জানান, চলতি মাসের শেষে চীনের বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে 150 সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবে। তাদের সঙ্গে বেশ কিছু সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে। রাজধানীর বায়ু দূষণ কমাতে সবাইকে অবদান রাখার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। বলেন, পরিবেশ গণতন্ত্রের মতো এর উন্নয়নে সবাইকে অবদান রাখতে হবে। সকালে রাজধানীর খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজে ঢাকায় বিশ্ব ব্যাংকের নির্মল বায়ু মুরাল চিত্রকর্মের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। বলেন, পরিবেশ দূষণ কমাতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের এমন গঠনমূলক কাজে দেশের সকল মানুষের অংশগ্রহণ দরকার। এ সময় সুপার শপের পাশাপাশি কাঁচা বাজারগুলোতে পলিথিন বন্ধে অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি। এর আগে বায়ু দূষণ রোধ নিয়ে স্কুলের শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্র ঘুরে দেখেন উপদেষ্টা ও ওয়ার্ল্ড ব্যাংকের কর্মকর্তারা। ওয়ার্ল্ড ব্যাংক বলেছে তারা আমাদেরকে তুরাগ নদী পুনরুদ্ধারে অনতিবিলম্বে কাজ শুরু করে দিতেছে। এটা তো একটা নতুন, এটা কোনোদিন কোনো সরকারকে তারা বলে নাই যে আমরা একটা প্রকল্পের মাধ্যমে তুরাগ তোমরা কাজ শুরু করো, আমরা তোমাদেরকে সহায়তা করব। এটা তো কখনো বলেনি, প্রথম বললো। কাজে এই যে একটা কমিটমেন্ট তাদের কাছ থেকে আসলো, এটা তো একটা অন্য মাত্রার কমিটমেন্ট। এই মাত্রার কমিটমেন্ট তো আপনি কখনো দেখেননি। তারপরে একটা চলমান প্রকল্পে তারা বলছে আমরা তোমাদেরকে টাকা আরেকটু বাড়িয়ে দেব, উপকূলে তোমাদের যেগুলো বাঁধ ভঙ্গুর সেগুলো তোমরা মেরামত করে ফেলতে পারবে। তো এই মাত্রার সাহায্যের কথা তো ভলান্টারিলি আগে কখনো বলা হয় না। এবার খেলার খবর। বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের জন্য 26 সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। হামজা চৌধুরীর সঙ্গে দলে ডাক পেয়েছেন ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম ও কানাডা প্রবাসী শামিদ সোম। ঘরের মাঠে হামজা চৌধুরীর প্রথম ম্যাচ, সঙ্গে শামিদ সোম, ফাহমিদুলদের যোগদানে ম্যাচটি পাচ্ছে বাড়তি মাত্রা। আনুষ্ঠানিক দল ঘোষণায় জানা গেল, বাংলাদেশি বংশোদ্ভূত সব প্রবাসী ফুটবলারই আছেন প্রাথমিক দলে। সঙ্গে জামাল ভূঁইয়া, তারেক কাজিরাও আছেন। এছাড়া দেশি তারকা মিতুল মার্মা, তপু বর্মন, শেখ মোরসেলিন, রাকিব হোসেন, সোহেল রানারাও আছেন দলে। 10 জুন এএফসি বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে মূল ম্যাচের আগে 4 জুন ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে আজ স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 9টায় শুরু হবে ম্যাচটি। এদিকে তাসকিন মুস্তাফিজের অনুপস্থিতিতে বাকিদের উপরই ভরসা রাখছেন অধিনায়ক লিটন দাস। দল বুঝে চ্যালেঞ্জ সামলাতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। প্রত্যেকটা সিরিজে একটা ডিফারেন্ট চ্যালেঞ্জ থাকে। ওয়েস্ট ইন্ডিজে একরকম চ্যালেঞ্জ ছিল, ইউইতে এক ধরনের চ্যালেঞ্জ। আমার মনে হয় এইখানে যদি সামনে 3টা গেম থাকবে, এখানেও চ্যালেঞ্জ থাকবে। সো চ্যালেঞ্জগুলো আমরা কীভাবে নিতেছি এবং কীভাবে অ্যাকসেপ্ট করতেছি এবং টিম ওয়াইজ কীভাবে কালেক্টিভলি পারফর্ম করতেছি, এটা হচ্ছে দেখার বিষয়। তাসকিন অ্যান্ড ফিজ দুইটা আমাদের কি ফ্যাক্টর, এবং এটা একটা ভালো দিক যে তারা যখন না খেলবে তখন সেই জায়গাটা কে দখল করবে, কে ওই জায়গায় বসবে। আমার মনে হয় দুইটা প্লেয়ারের জন্য এটা ভেরি গুড অপরচুনিটি যে তারা এই সুযোগগুলো নিচ্ছে, এবং আমার মনে হয় তারা এই সুযোগগুলো কাজে লাগাবে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhon tv।